কোন কোন মালের মধ্যে সম্পদের মধ্যে যাকাত আসবে এই বিষয়টা কি জানার দরকার আছে না? এক নম্বর বিষয় হচ্ছে আপনি যেই জিনিসগুলোর হিসেব করে যাকাত দিবেন, এক নম্বরে হচ্ছে স্বর্ণ। এক নম্বরে কি স্বর্ণ 7.5 তোলা মানে 7.5 ভরি। এই পরিমাণ স্বর্ণের হিসেব যদি আপনি করেন তাহলে এই 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ আপনার আমার কাছে যদি 1 বছর মালিকানায় থাকে তাহলে এটা যাকাত আমরা হিসেব করে শতকরা 2.5% হারে অথবা প্রতি লাখে 2,500 টাকা করে হিসেব করে আমরা যাকাত কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে নাম্বার 1 আপনার সম্পদের 1 নম্বর সম্পদ হচ্ছে যাকাতের স্বর্ণ। আমাদের মা বোন যারা আছেন আপনারা অবশ্যই শোনেন, যাদের কানে মাইকের আওয়াজ যায়, অনেক মা বোনদের স্বর্ণ থাকে, গচ্ছিত টাকা থাকে, ব্যাংক ডিপোজিট থাকে, বিমা থাকে। আপনি হিসেব করবেন, হিসেব করার পরে আপনি যদি দেখেন যে আপনি একজন সাহেব নিসাব এর মালিক, নিসাব পরিমাণ মাল আপনার মালিকানায় 1 বছর ছিল, তাহলে আপনি ওই সম্পদের 1 বছর আনতে কী করতে হবে? যাকাত আদায় করতে হবে। এবং যাকাত আদায় না করলে কি হবে আমি সে বিষয়টাও আসতেছে ইনশাআল্লাহ, ধারাবাহিক কথা বলতেছি। তাহলে 1 নম্বর হচ্ছে স্বর্ণ। ওভারঅল পরে আমি কথা বলতেছি। স্বর্ণ যদি আপনার মালিকানায় 1 বছর 7.5 ভরি থাকে তাহলে আপনি লাখে 2,500 টাকা হিসেব করে আপনি যাকাত কি করতে হবে? এই স্বর্ণের যাকাত দিতে হবে। এবার দ্বিতীয় হচ্ছে রূপা, রৌপ্য। রৌপ্য হচ্ছে 52.5 ভরি বা 52.5 তোলা। এই 52.5 তোলা রৌপ্য যদি আপনার মালিকানায় 1 বছর থাকে অথবা এই 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তাহলে আপনি সেখানে কি দিতে হবে? হিসেব করে যাকাত দিতে হবে। লাখে 2,500 টাকা হিসেব করে আপনি যাকাত কি করতে হবে? আদায় করা লাগবে। এবার স্বর্ণ এবং রৌপ্যের হিসাবটা আমরা বুঝলাম যে স্বর্ণ এবং রৌপ্যের উপরে কিভাবে যাকাত দিতে হবে। এবার আসেন তৃতীয় নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে নগদ অর্থ। তৃতীয় নম্বর বিষয় কি? নগদ অর্থ। এখন আপনি বলতে পারেন হুজুর নগদ অর্থ তো আমার কাছে এখন নাই। নগদ অর্থের মুফাসসির কেরামগণ, ফিকহবিদগণ নগদ অর্থের কয়েকটা ক্লাসিফিকেশন দিয়েছেন, কয়েকটা প্রকার দিয়েছেন। নগদ অর্থটা কোন কোন খাতে থাকতে পারে তার মধ্যে নাম্বার 1 একটা হচ্ছে নিজ হাতে থাকা। একটা হচ্ছে কি? নিজ হাতে থাকা। নিজ হাতে যদি টাকা থাকে আপনার কাছে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ, যারা ব্যবসা করে বা যারা বিজনেস করে এদের এরকম কিছু টাকা গচ্ছিত কি এরা রাখি দেয়, কোন সময় কোনটার প্রয়োজন হয় এজন্য তারা দেখা গেছে নগদ কিছু টাকা তাদের হাতে কি করেন? রেখে দেন। আপনি ওই টাকারও হিসেব নগদ টাকার মধ্যে এটাও আপনি হিসাব করতে হবে। এরপরে আছে জমানো টাকা। এরপরে কি? জমানো টাকা। যেমন জমানো টাকা আপনি হয়তো কোনো মালিকের কাছে আপনি রাখতে পারেন, কোনো ব্যবসায়ীর কাছে আপনি রাখতে পারেন, কোনো আমানতদার লোকের কাছে আপনি টাকা রাখতে পারেন যে আপনি আমার এই টাকাগুলো রাখেন, 50,000 হোক, 20,000 হোক, 30,000 হোক বা 1 লক্ষ টাকা হোক, আপনি এই টাকাগুলো রাখেন। আপনার এই টাকাগুলো ওই আমানতদারের কাছে পড়ে রয়েছে 1 বছর। কয় বছর? 1 বছর। বিষয়টা খেয়াল করেন, সেন্সিটিভ বিষয়। আমরা অনেকে জানি না, না জানার কারণে আমরা যাকাত দিতে পারি না। তাইলে ওই মালিকের কাছে যদি আপনার এই 1 লক্ষ টাকা বা 50,000 টাকা 1 বছর পড়ি রাখে, আমরা রাখি দিয়েছেন, এটা হড়ি দিছে, আপনার দরকারও না, আপনি নেন না, খরচ করেন না, ঠিক আছে না? এটা হড়ি দিছে, কিন্তু এই টাকাটা 1 বছরের ভিতরে আপনি খরচ করেন নাই, 1 বছর পড়ি দিছে ওই মালিকের কাছে। তাইলে 1 বছর পর যখন হয়েছে তাইলে এই টাকার উপরে যাকাত আইবনি। কি বুঝুন না? মনে হয় এটা হলো কি একজনের কাছে আপনি রাখছেন, তাহলে এই টাকাও আপনি যাকাতের সম্পদের সাথে হিসাব করতে হবে। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে ব্যাংকে জমা। ব্যাংকে আমরা টাকা জমা রাখি না? ব্যাংকে যে টাকা আমরা জমা রাখি অ্যাকাউন্টের মাধ্যমে, দেখা গেছে যে আমরা সেখানে 10 লাখ টাকা রাখলাম, সাপোজ 10 লাখ টাকা কি রাখলাম, গড়ে গড়ে ধরেন আসতেছে, আমি রাখতেছি আবার নিতেছি, আসতেছে রাখতেছি আবার নিতেছি, গড়ে হয়তো 5 লক্ষ টাকা আপনার এনে হড়ি থাকে।
গড়ে দেখা গেছে আপনার 2 লক্ষ টাকা ব্যাংকে ফড়ি থাকে, আমরা কি সবগুলো একসাথে লই আইনি না, এখানে দেখা গেছে যে গড়ে হিসাব করি 1 বছর আপনি 10 লাখ হিসাব দরকার নাই, আপনি আনা নেওয়া করতেছেন, তো সেক্ষেত্রে গড়ে হিসাব করলেন যে বরাবরই 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা ব্যাংকে এভাবে ফড়ি থাকে, তাইলে আপনি ওই জাকাতের সাথে এই টাকারও কি করতে হবে, হিসাব আনতে হবে। হিসাব করে আপনি শতকরা 2.5% হারে আপনাকে কি করতে হবে, জাকাত দিতে হবে। ঠিক আছে, এবার আসেন 4 নম্বর যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড বুঝেন, এটা হচ্ছে যারা সরকারি চাকরি করে, এটা একটু আমি খোলাসা করে দিচ্ছি। সরকারি চাকরির ক্ষেত্রে সরকার আপনার চাকরির পরে আপনাকে একটা টাকার অংশ আপনাকে দেবে, এই বলে আপনার বেতন থেকে কিছু টাকা কর্তন করে তারা প্রভিডেন্ট ফান্ডে রাখি দিতেছে। ফিকাহবিদগণ বলেছেন এই টাকার জাকাত দিতে হবে না, যেটা সরকার কর্তন করে রাখি দেয় এই টাকার আপনি জাকাত দিতে হবে না, কারণ আপনি যদি ওই পর্যন্ত জীবিত থাকেন তাহলে আপনি টাকার মালিক, নইলে টাকার মালিক আপনি কিন্তু হিসাব করে দেখেন। আর পক্ষান্তরে আপনি মনে করেন মাসে 50,000 টাকা চাকরি করেন সাপোজ, এখন আপনি চিন্তা করলেন সরকার আমার কাছ থেকে প্রত্যেক মাসে প্রভিডেন্ট ফান্ডে 5,000 টাকা রাখে, কত হাজার, 5,000 টাকা, তাইলে এর উপরন্তু আমি আরও আমার অ্যাকাউন্টে বা আমার আরেকটা প্রভিডেন্ট ফান্ড ক্রিয়েট করি, সেখানে আমি আরও 5,000 টাকা করে রাখতেছি, এটা রাখতেছে কে, আপনি রাখতেছেন। তাহলে ওই 5,000 টাকা করে আপনি অতিরিক্ত প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আপনার নিজ উদ্যোগে রাখবেন, ওই টাকাটা আপনি বছরান্তে হিসেব করে জাকাতের মধ্যে আমরা আনতে হবে, ওই টাকাটার হিসাব কী করতে হবে, জাকাতের মধ্যে দিতে হবে। কি কথাটা ক্লিয়ার বুঝছেন তো? বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা আছেন এদের ক্ষেত্রে এই বিষয়টা আর কি। অনেকে আবার কোম্পানির আন্ডারে যারা চাকরি করেন বড় বড় কোম্পানিতে, ওনাদেরও এরকম একটা প্রভিডেন্ট ফান্ড করে তারা, এটাও আমাদের নোটে আছে বিষয়টা। তো এটাও আপনারা যারা কোম্পানির চাকরি করেন আপনাদের প্রভিডেন্ট ফান্ডে রাখি দেয়, ওটা নয়, কিন্তু আপনারা যেটা নিজ উদ্যোগে রাখেন ওই টাকা হিসাব করবেন 1 বছর পরে। এরপরে 5 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা যেমন আপনার ব্যবসা আছে, বিজনেস আছে, সেখানে আপনার মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা কিছু এই বৈদেশিক মুদ্রা আপনার কাছে এই জমা আছে, আপনার কাছে রক্ষিত আছে, এই টাকাটাও আপনি এই জাকাতের খাতে হিসাব করতে হবে, কারণ এই টাকাটাও তো আপনি চাইলে বৈদেশিক এই মুদ্রাটা আপনি যদি এখান থেকে মনে করেন সমুনি গেলেন বা যেখানে এটাকে আপনাকে কি করে দেয়, রিয়ালটা ভেঙে বাংলাদেশি টাকা করে দেয়, তাহলে এটা টাকা ফুটবো না। এখন এটাও তো আপনার কাছে আছে, এখন আপনি হয়তো জানেন না যে আপনি একজন প্রবাসী ছিলেন, কিন্তু আপনি এটা রাখিয়ে দিয়েছেন, দেখা গেছে যে এই টাকাগুলো বাংলাদেশের হিসেবে অনেক টাকা, ঠিক আছে কি না, আপনি চাইলে এই মুহূর্তে টাকাগুলো ব্যাংকে ভাঙিয়ে আপনি বাংলাদেশে টাকা করতে পারবেন না, তাহলে ওই টাকাকেও বৈদেশিক ওই মুদ্রাকেও আপনি জাকাতের মধ্যে আনতে হবে, কারণ ওই টাকাটাও আপনার বছর বছর ওড়ি থাকে। কি কথা ক্লিয়ার বুঝতে পারছি না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর আছে বিমা, এরপর আছে কি বিমা, আমাদের বিমা আছে না, বিমা করি তো আমরা, তাহলে বিমা তো অনেকেরই থাকে, ঠিক আছে নি, তাহলে বিমা যে টাকাগুলো জমা এটা কার, এটা আপনার হিসাব আছে আপনার বিমাতে কত টাকা আছে, কারো 1টা 2টা 3টা এরকম থাকে, তাইলে এই বিমার টাকাও আপনি জাকাতের টাকার সাথে হিসাব করতে হইব। দেখা গেছে এখানে 20,000 আছে, 30,000 আছে, 40,000, 1 লক্ষ এরকম, এই টাকাগুলো কি আপনি উড়াননি প্রতি বছর, কি প্রতি মাসে কি উড়াননি না, এটার একটা মেয়াদ দিয়ে দিছে, হয়তো 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, একটা মেয়াদ দিয়ে দিছে না, তাইলে মেয়াদ তো প্রত্যেক বছরে আপনার টাকা জমা হইতেছে না, তো সে টাকাগুলো পড়ে দিছে না, তাহলে ওই টাকারও আপনি কি করতে হইব, হিসাব করে জাকাতের মালের সাথে সম্পদের সাথে আপনি কি করতে হবে, হিসাব করি জাকাত আপনি দিতে হবে। কি কথাটা ক্লিয়ার বুঝছেন তো? এবার আসেন প্রদত্ত ঋণ, আরেকটা খাত আছে 6 নম্বর খাত, এটা হলো ঋণ, প্রদত্ত ঋণ। আপনি কাউকে টাকা ধার দিছেন, ঋণ দিছেন, আছে না এরকম, তো ঋণটা দিছেন, ধরুন 1 বছর এদের কাছে টাকা পড়ে দিয়েছে, আপনি ঋণ দিছেন, এখন এক্ষেত্রে যে টাকাটা আপনার 1 বছর পড়ে থাকবো, এই টাকাটাও আপনি জাকাতের সাথে কি করতে হবে, মালের সাথে হিসাব করতে হবে। তবে কোন ঋণ, ফিকাহবিদগণ খোলাসা করে দিয়েছেন যে ওই ঋণ হতে হবে যে ঋণ আপনি 100% পাবেন, এটার গ্যারান্টি দেখতে হইব। অনেক টাকা মারি দিয়ে চলে জানা,
মনে করেন আপনি একজন দিন টিয়া 1 লাখ খাইবেন, হেতে মার্কেট আউট, তাহলে টাকা এগুলো হানের কোনো ভরসা আসেনি, ভরসা নাই তো, তাইলে আপনি ওই টাকা হিসেব করতে পারবেন না জাকাতের সম্পদের সাথে। আর হ্যাঁ, আমি হাফেজ সাহেবের জব্বর হাফেজ সাহেবের 1 লক্ষ টাকা ঋণ দিছি, কর্জে হাসানা নিছে, ওনার কাছে এগুলো আছে, আমি নেই নাই 100%, ওনার কাছ থেকে আমি টাকা এগুলা ফামু, কোনো সন্দেহ নাই, উনি আমাকে দেবে, তাইলে ওই টাকাটাও আপনি কি করতে হবে, এই জাকাতের সম্পদের সাথে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করি হিসেব করে আপনি জাকাত দিতে হবে।